হাসিনা সহ সংস্থাটির সাবেক ও বর্তমান কর্মকর্তা সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল। জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ডিবিতে যখন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ ছিল আপনাকে হত্যা করা, আপনাদেরকে হত্যা করা। ওটা কিন্তু তারা দয়া করছে আর কি। ডিবিতে যখন ছিলেন, ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। হাসিনাকে বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে নিষেধ করেছে ভারত সরকার। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? কয়েকজন পলায়নকর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে সেই দিনের 19 জনের বিষয়টা জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। A tribunal may receive in evidence any statement recorded by a judicial magistrate or metropolitan magistrate or an investigating officer. আওয়ামী লীগের বিরুদ্ধে সাক্ষী দিবে, আর এত বড় সাহস হয়েছে আপনি বলেন? আজকে সাক্ষী দিবে, কালকে তুমি থাকবা, এত বড় স্পর্ধা তোমার হয়েছে? এনসিবির তারা শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে, তার আগে যে আমার বিরুদ্ধে কাজ করো, আমরা তোমার পক্ষে আছি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওগুলো দেখে আসি। জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার বিরুদ্ধে শেষ সাক্ষী হিসেবে সাক্ষ্য দিলেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। এদিন 17টি ভিডিও প্রদর্শন করেন তদন্ত কর্মকর্তা। প্রসিকিউশন বলছে জুলাইয়ে যে হত্যাযজ্ঞ হয়েছে এসব ভিডিও তারই প্রমাণ। এদিন প্রয়াত বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেন ট্রাইব্যুনাল। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই আন্দোলন দমনে মরিয়া হয়ে ওঠেন শেখ হাসিনা। আন্দোলনকারীদের রাজাকারের নাতিপুতি বলা, ছাত্রলীগের হামলা, আবু সাইদকে গুলি করে মারা, চানখারপোলে গুলি করে আনাস সহ 6 জনকে হত্যা, হেলিকপ্টার থেকে গুলি, আশুলিয়া 6 মরদেহে আগুনের ভিডিও, নৃশংসতা দেখেছে পুরো বিশ্ব। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা সেসব ভিডিও উপস্থাপন করেন ট্রাইব্যুনালে। একে একে দেখানো হয় 17টি ভিডিও। প্রশ্ন ওঠে এসব ভিডিওর মেটা ডাটার সত্যতা নিয়ে, যার জবাব দেন বিশেষ প্রসিকিউটর তানভীর জোহা। যিনি ধারণ করেছেন তার মুঠোফোন নাম্বার, তার আইপি অ্যাড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি উনি যদি কাউকে ইমেলও করে থাকে সেই ইমেলের ডিটেলস ওই যারা ফরেনসিক করেছে সেই কর্তৃপক্ষের কাছে আছে। আনুষ্ঠানিক ব্রিফিংয়ে প্রসিকিউশন জানায় পুলিশ নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছে, এসব ভিডিওতেই তা প্রমাণিত। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার পরও তাদের উপর কি অত্যাচার চালানো হয়েছে, কয়েকজন পলায়নকর ব্যক্তির উপর কিভাবে গুলিবর্ষণ করা হয়েছে সেই দিনের 19 জনের বিষয়টা নিশ্চিত হওয়া গেছে। বাকি তদন্ত প্রক্রিয়া চলছে। যে সমস্ত আসামিরা যারা এই অপরাধের সাথে সংশ্লিষ্ট হবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। এদিকে তদন্ত কর্মকর্তাকে দেয়া সম্প্রতি প্রয়াত লেখক গবেষক বদরুদ্দিন ওমরের জবানবন্দি সাক্ষ্য হিসেবে গ্রহণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। A tribunal may receive in evidence any statement recorded by a judicial magistrate or metropolitan magistrate or an investigating officer, being a statement made by any person who, at the time of the trial, is dead or whose attendance cannot be procured without an amount of delay or expense. ওনার স্টেটমেন্টে রেকর্ড করা হয়েছিল ডিউরিং ইনভেস্টিগেশন এবং উনি মারা গেছেন ডিউরিং ট্রায়াল। আমি আমার জুলাই গণঅভ্যুত্থান যে প্রেক্ষাপটে শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন এবং সেই প্রেক্ষাপটটা বর্ণনা করেছি। সেই প্রেক্ষাপট বর্ণনা করতে গিয়ে 2018 সালের আন্দোলন থেকে এটা শুরু হয়েছে এবং সেই সময়কার ঘটনা এবং পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে যে রাজনৈতিক ঘটনাগুলিগুলো ঘটেছে, ডাকসু নির্বাচন সহ যে অন্যান্য ঘটনাবলী এবং 2024-এ যে হাইকোর্ট যে রায় দিল 5ই জুন ওটা প্রথাকে পুনর্বহাল করে 18 সালের পরিবর্তনটাকে বাতিল করে, সেইখান থেকে শুরু হয়েছে এবং এর পরবর্তীতে সেই রায়ের প্রেক্ষিতে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে কর্মসূচি নিলাম এবং 1 জুলাই থেকে সারা দেশে একযোগে যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমাদের আন্দোলন সংগঠিত হলো এবং 1 জুলাই থেকে 14 জুলাই পর্যন্ত যে ঘটনাবলীগুলো ঘটেছে, বাংলা ব্লকেট কর্মসূচি, আন্দোলনে বিভিন্ন বাধা দেওয়া, মামলা প্রদান করা এবং 14ই জুলাই শেখ হাসিনার যে রাজাকার বক্তব্য দেওয়া, রাজাকারের নাতিপুতি হিসেবে আখ্যা দেওয়া, তার প্রতিবাদে শিক্ষার্থীদের রাজপথে নেমে আসা, 15ই জুলাই, 16ই জুলাই, 17 জুলাই যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সারা দেশে যে নির্মম ঘটনাবলীগুলো ঘটেছে, 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের উপর হামলা, হাসপাতালে গিয়ে হামলা করা হয়েছে আহত শিক্ষার্থীদের উপরে, 16ই জুলাই আবু সাইদ, ওয়াসিম সহ 6 জনের যে শহীদ হওয়ার ঘটনা আমরা জানতে পেরেছিলাম সেই সময়ে, 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে গায়েবানা জানাজা সহ কফিন মিছিলে হামলা করা, আক্রমণ করা, বিশ্ববিদ্যালয় হলগুলো থেকে সবাইকে জোরপূর্বক বের করে দেওয়া এবং এর পরবর্তীতে যে 18ই জুলাই কমপ্লিট শাটডাউন, সারা দেশের ছাত্র জনতাকে নেমে আসার আহ্বান এবং এই পুরো ঘটনার পক্ষ থেকে কীভাবে ডিজিএফআই আমাদেরকে চাপ প্রদান করেছে, পুলিশের ভূমিকা, ছাত্রলীগের ভূমিকা, অন্যান্য বাহিনীর ভূমিকা
আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা, এই বিষয়গুলো এসেছে, যেটা আমরা অভিজ্ঞতা লাভ করেছি আন্দোলনের সময়, সেই ঘটনাগুলোই আমি বলেছি। এবং আজকে আমরা মূলত 18 এবং 19 জুলাই পর্যন্ত কমপ্লিট শাটডাউনের সেই সময়ের ঘটনাবলীগুলোটা ব্যাখ্যা করে আজকে জবানবন্দি আজকের মতো শেষ হয়েছে। 18 জুলাই আমরা দেখেছি যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, মাদ্রাসার ছাত্ররা সহ সারা দেশের সাধারণ মানুষ যখন নেমে এসেছে, বিশেষত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে প্রচুর শিক্ষার্থী তখন আহত নিহত হয়েছে। ঢাকার বিভিন্ন পয়েন্টে, বাড্ডা, উত্তরা, মিরপুর, যাত্রাবাড়ি, এরকম ঢাকা সহ দেশের সব জায়গায় কিন্তু যখন নেমে এসেছিল পুলিশ কিন্তু নির্বিচারে গুলি চালিয়েছে সেই সময়, 18 তারিখ এবং 19 তারিখ। পাশাপাশি যোগ দিয়েছিল ছাত্রলীগ, যুবলীগ সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা। রোজকার সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। এবং সেই নির্বিচার গুলিতে আমাদের আন্দোলনকারীদের প্রচুর ছাত্র জনতা সেই সময় শহীদ হয়েছিলেন এবং আহত হয়েছিলেন। সেই ঘটনাগুলো আমরা বলেছি। এবং আপনি একটা জায়গায় বলেছেন যে ডিজিএফআই সরকারের সাথে বসতে এবং এই আন্দোলন সমাপ্ত করতে আপনাদেরকে চাপ দিয়েছে। এটি কারা কিভাবে আপনাদেরকে আলোচনা করেছিলেন এবং কিভাবে চাপ দিয়েছিলেন একটু যদি বলেন। আপনারা আত্মগোপনে চলে গেছিলেন। আমরা 17 জুলাই যখন বিশ্ববিদ্যালয়ে ভ্যাকেন্ট ঘোষণা করা হয়, তখন আমাদেরকে তারা তথ্য পাঠায় এবং এক পর্যায়ে আমাদেরকে ডেকে তারা বলে যে ছাত্রদের উপরে এই নির্মমতা, সরকারের এই অত্যাচার বাড়বে যদি না আমরা সরকারের সাথে আপোষ করি। তখন আমরা স্পষ্টভাবে বলেছিলাম যে রক্তের উপর দাঁড়িয়ে আমরা কোনো সংলাপে যাব না। আমাদের ভাইদেরকে হত্যা করা হচ্ছে, আমাদের বিশ্ববিদ্যালয়গুলোকে আমাদের বের করে দেওয়া হচ্ছে। এই আচরণের প্রেক্ষিতে আমরা সরকারের সাথে বসতে পারি না। সরকারের উচিত হবে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া এবং আন্দোলনে কোনো ধরনের অত্যাচার না চালানো, আক্রমণ না চালানো। না, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে। আপনি আরেকটা বলেছিলেন যে বিচার বিভাগের উপরে মানে আপনারা বুঝে ফেলেছিলেন যে আস্থা পাচ্ছিলেন না। সরকার যখন বলছিল যে বিচার বিভাগের উপরে আস্থা রাখতে, আস্থাটা তখন হারালো কেন বা কি কোন প্রেক্ষাপটে? আপনি বলছেন যে বিচার বিভাগ সরকারিকরণ করা হয়েছিল। এই সরকার যে একটা ফ্যাসিবাদী এবং স্বৈরাচারী সরকার এবং তিনবার নির্বাচনকে তারা ভোটাধিকার কেড়ে নিয়ে যে ক্ষমতা নিরঙ্কুশ করছে, এটা তো আমাদের কাছে স্পষ্ট ছিল। এবং দেশের সবগুলো প্রতিষ্ঠানকে যে তারা দলীয়করণ করেছে এবং নিজেদের দলীয় স্বার্থে ক্ষমতায় থাকার সাথে ব্যবহার করছে, এটাও আমাদের কাছে স্পষ্ট ছিল। ফলে আমি বলেছি যে 18 সালে আমাদের সেই সন্দেহ রয়ে গিয়েছিল যে কোটা সংস্কার বা বাতিল কোনোটাই শেখ হাসিনা বা সরকার চাননি। সেই সময়ে আন্দোলনের প্রেক্ষিতে চাপের মুখে সরকার ঘোষণা দিয়েছিল এবং তার পরিকল্পনা ছিল সেটাকে সে যে কোনো সুযোগ পাওয়া মাত্র ফিরিয়ে আনবে, এবং সেটাই আমরা দেখেছি 2024 সালে ইলেকশনের পরে। ফলে আমাদের কাছে স্পষ্ট ছিল এটা আসলে কোর্টের বিষয় না, আদালতের বিষয় না, এটা রাজনৈতিক বিষয় এবং তৎকালীন ফ্যাসিবাদী সরকার এটিকে ফিরিয়ে নিয়ে আসছে তার লাভের জন্য। ফলে এই কারণে আমরা প্রথম থেকে আমাদের কাছে স্পষ্ট ছিল যে আমাদের দাবি আদায় হবে যদি আমরা রাজপথে আমাদের অবস্থান দৃঢ় করে রাখি। এই কারণে আমরা আদালতের প্রতি আমাদের আস্থা ছিল না এবং আমরা আদালতে যাইনি। আদালতের বিষয়ে আমরা কোনো মন্তব্যই করি না। আমরা বলেছি এটা নির্বাহী বিভাগের বিষয় এবং আমরা আমাদের আন্দোলন রাজপথ থেকে আদায় করব। যে আজকে এই বিষয়ে মিডিয়ার একটা প্রসঙ্গ বলেছিলেন যে প্রথমে বলেছেন মিডিয়া, পরে এটাকে ইলেকট্রনিক মিডিয়া করেছেন। এটা কি আসলে ঢালাওভাবে মানে সব ইলেকট্রনিক মিডিয়ায় কি আসলে এই সময় দেখায়নি আপনাদের? আমাদের সেই দিনের প্রেক্ষিতে আমার যেটা অভিজ্ঞতা ছিল, হয়তো অনেক মিডিয়া এর বাইরে ছিল বা চেষ্টা করেছে, আমরা পরবর্তীতে এগুলো শুনতে পেয়েছি। কিন্তু 18 তারিখ বা 19 তারিখ আসলে মিডিয়াতে আমরা আসলে দেখতে পাই না। মিডিয়াতে বারবার কিন্তু দেখানো ছিল যে আন্দোলন স্থগিত হবে, সরকারের সাথে তারা বসবে, এরকম নানান বিভ্রান্তিমূলক তথ্য আসলে হেডলাইন করা হচ্ছিল। এবং আমরা মিডিয়া বা সাংবাদিকদের কাছে যে তথ্যটা পাঠাচ্ছিলাম এবং এত যে হত্যাযজ্ঞ চলছে সেটা কিন্তু টেলিভিশনে আসতেছিল না। সেই প্রেক্ষাপটে আমি বলেছিলাম যে মিডিয়াকে সেই সময়ের জন্য সরকার সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে। দর্শক, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল থেকে সজীব ভুইয়া সাক্ষ্য প্রদান শেষে ব্রিফ করছেন সাংবাদিকদের সঙ্গে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আপনি ডিবিতে যখন ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশ ছিল আপনাকে হত্যা করা, আপনাদেরকে হত্যা করা। কিন্তু তারা দয়া করছে আর কি। ডিবিতে যখন ছিলেন, ডিবিতে থাকা অবস্থায় এবং ডিবিতে যাওয়ার আগে যখন গুম থাকা অবস্থায় আমাদেরকে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে যারাই আমাদের সাথে কথা বলেছে সবাই নানাভাবে এই নিয়ে এটা বলেছে যে আপনাদেরকে হত্যা করার নির্দেশনা দেওয়া হয়েছে, আপনাদেরকে যাতে আর দেখা না যায় লিডারশিপে সেটার নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। কিন্তু আমরা দয়া দেখাচ্ছি, আপনাদেরকে করছি না, আপনারা আমাদের সাথে সহযোগিতা করেন, আন্দোলনটা প্রত্যাহার করেন। নির্দেশনা ছিল সরাসরি প্রধানমন্ত্রী, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে। আপনাকে যে 19 তারিখে উঠিয়ে নিয়ে গেল, নেওয়ার পরে কি আপনার উপর মানে চাপ প্রয়োগ করলো এবং ইনজেকশন পুশ করে আন্দোলন প্রত্যাহারের জন্য? 19 তারিখ আমাকে রাজধানীর গুলশান নিকেতন এলাকা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি পরিচয় উঠিয়ে নিয়ে যাওয়া হলেও পরবর্তীতে আমরা জানতে পারি যে একটা বিশেষ গোয়েন্দা সংস্থায় এটা করেছিল এবং পরবর্তীতে আয়নাঘর পরিদর্শনের সময় আমি এবং নাহিদ ভাই দুজনেই নিশ্চিত হই যে আমাদের দুজনকে আলাদা আলাদা কক্ষে সেখানে রাখা হয়েছিল
সেখানে আমাকে প্রথমত একটা ভিডিও বার্তা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয় আন্দোলন প্রত্যাহার পূর্বক। সেটা দিতে সে সময় রাজি না হয়, পরবর্তীতে আমাকে ইনজেকশন পুশ করে অজ্ঞান করে রাখা হয়। পরবর্তীতে যখন গণস্বাস্থ্য নগর হাসপাতালে আমি ব্লাড টেস্ট করি, তখন ডাক্তাররা নিশ্চিত করেন যে প্যাথেডিন পুশ করা হয়েছিল এবং সে সময়টা অজ্ঞান করে রাখা হয়েছিল। পরবর্তীতে 24 তারিখ আমাকে সেখান থেকে ছেড়ে দেওয়া হয়। আপনারা জানেন তারপরে ঘটনা, আমি গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছি। সেতু ভবনে আগুন, বিভিন্ন ভবনে আগুন নিয়ে আপনি কি বলেছেন আসলে জবানবন্দি মধ্যে দায় চাপাবার যে বিষয়টা আসছে? 18 তারিখ থেকেই সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনায় আগুন লাগিয়ে সেই আগুন লাগানোর দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনারা সেটা দেখেছেন এবং তখনকার সময়েও তখনকার তথ্যমন্ত্রী মানে আইসিটি মিনিস্টার যে ছিলেন তিনিও সেটা বলেছেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আমরা নিশ্চিত হয়েছি এবং আন্দোলনের সময় আমরা এটা বুঝতে পেরেছি যে তারাই সরকারের পৃষ্ঠপোষকতায় এই স্থাপনাগুলোকে আগুন লাগানো হয় এবং তার দায় আন্দোলনকারীদের উপর চাপিয়ে দিয়ে সে সময় এক ধরনের ধরপাকড় এবং গ্রেফতার, ব্লক রেট দিয়ে গ্রেফতারের কর্মসূচি চালানো হয়েছে। আপনি যখন জবানবন্দি দিলেন আজকে, গতকালকে বাংলাদেশের বিচারিক ইতিহাসে অবিশ্বাস্য ঘটনা ঘটেছে। প্রথমবারের মতো গুমের ঘটনায় ব্যক্তিকে অভিযুক্ত করে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দাখিল করা হয়েছে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? আপনি নিজেও গুমের শিকার হয়েছেন, গ্রেপ্তারি পরোয়ানা জারি করা যায়। অবশ্যই একটু যোগ করি, এর ভিতরে অনেক সামরিক কর্মকর্তাও আছেন আর কি। জি, অবশ্যই এটি একটি মাইল ফলক ঘটনা। আপনারা জানেন যে আইসিটি ট্রাইব্যুনাল সহ গুম কমিশন এই বিষয়গুলো নিয়ে কাজ করছিল এবং নানা পদে গত 1 বছরও তারা বাধার শিকার হয়েছে। কিন্তু সরকারের পক্ষ থেকে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশনা ছিল যে এই ঘটনাগুলোর সাথে, ন্যাক্কারজনক ঘটনাগুলোর সাথে যারা জড়িত, আয়নাঘর, গুম এবং গুমের পরে শত শত মানুষের, গুম হওয়া মানুষের ফিরে না আসার সাথে যারা জড়িত তাদেরকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে। সেটা একটা গতকালকে একটা মাইল ফলক পর্যায়ে গিয়ে পৌঁছেছে। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। এটা আমি মনে করি এই সরকার সহ পুরো বিচার ব্যবস্থার একটা বিজয় হিসেবে আমি মনে করি এবং সামনের সময়ে আমি চাই এই যে গ্রেফতারি পরোয়ানা সহ যেই প্রসিজার, এটা যথাযথভাবে চলমান থাকবে এবং কোনো স্থান থেকেই অপরাধীদেরকে বাঁচানোর জন্য কিংবা শেল্টার দেওয়ার জন্য কোনো ধরনের প্রচেষ্টা বা কোনো ধরনের অপচেষ্টা করা হবে না। মিস্টার অ্যাডভাইজার, আপনি সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। আওয়ামী লীগের দল হিসেবে বিচারের কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, তদন্ত কর্মকর্তা নিয়োগ হয়েছে। একই সাথে ইলেকশন কাছে আসছে, বিচারও এগিয়ে চলছে। অবস্থায় কোনো ষড়যন্ত্র, বিচার বাধাগ্রস্ত করা বা সরকারের উপরে দেশি বিদেশি কোনো ধরনের চাপ আপনারা অনুভব করেন কিনা বা সেটা কিরকম? আমরা যদিও এটা আজকের বিষয় না, তারপরেও আমরা মনে করি জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ দল হিসেবে যে ধরনের হত্যাযজ্ঞ চালিয়েছে, আমরা মনে করি যে দল হিসেবে তাদের বিচার হওয়া প্রয়োজন এবং একই সাথে আপনারা জানেন যে অনেকেই আওয়ামী লীগের সময় সুবিধাভোগী যারা আছেন তারা নানাভাবে আওয়ামী লীগকে আবার রিইনস্টেট করার এক ধরনের অপচেষ্টা বা ষড়যন্ত্র করে থাকেন। কিন্তু বাংলাদেশের জনগণ এই 1.5 সহস্রাধিক মানুষের মৃত্যুর পর, প্রায় 30,000 মানুষের আহত হওয়ার পর, অঙ্গ প্রত্যঙ্গ হারানোর পর বাংলাদেশের জনগণ কোনোভাবেই এর জন্য দায়ী দলকে বাংলাদেশে আবার পুনর্বাসন করতে দেবে না এবং সেই লড়াই যদি আবার করতে হয় আমাদেরকে, আমরা আবার সেটার জন্য প্রস্তুত আছি। আপনি শেখ হাসিনাকে দায়ী করেছেন এবং এর আগে যারা সাক্ষী দিয়েছেন তারাও বলেছেন, কিন্তু শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল তারা এখনো পলাতক আছেন। আপনি জুলাই যোদ্ধা এবং একজন অন্যতম সমন্বয়ক ছিলেন। আপনাদের কাছে কি মনে হয় যে বাংলাদেশে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে তাকে শাস্তির মুখোমুখি করার বিষয়টিকে আপনাদের ডিজায়ার আছে কিনা, বা এটার ব্যাপারে আপনি যদি এখন সরকারে আছেন কি করতে চান আপনারা? অবশ্যই যারা এই গণহত্যার সাথে দায়ী এবং পালিয়ে পলাতক অবস্থায় আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য সরকার সকল ধরনের ব্যবস্থা নেবে এবং আইন অনুযায়ী এবং বিভিন্ন দেশের সাথে আমাদের যেই বন্দি বিনিময় চুক্তি আছে সেই চুক্তি অনুযায়ী তাদেরকে ফিরিয়ে আনার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। গতকালকে আপনারা জানেন যে বিচার বহির্ভূত হত্যা এবং এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্সের অভিযোগে 30 জন আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আপনারা সকালে দেখছেন। এখন আপনারাই বলেন এর করণীয় কি উচিত আর কি অনুচিত? আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব সাক্ষী দিচ্ছে এগুলো কি সত্য না মিথ্যা? আপনার কি মনে হয়? আপনি আপনার দিক থেকে চিন্তা করেন। এই যে এত গুম, খুন ইত্যাদি যেগুলির বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে এনসিপি, বিভিন্ন নেতাকর্মী, আওয়াম পাবলিক, জনসাধারণ যারা আছে এবং প্রমাণস্বরূপ সব চিত্র একসাথে দেখাইছে, আর বিভিন্ন প্রমাণ আছে ওগুলো দেখাইছে এবং হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা অলরেডি জারি হয়ে গেছে। যে কোনো সময় গ্রেফতার হয়ে যেতে পারে, এটা বলা যায় না। তো আওয়ামী লীগের যারা আছেন অবশ্যই আপনারা নিজ নিজ স্থান থেকে অবশ্যই ঠিক থাকবেন। বিভিন্ন উল্টাপাল্টা কাজে লিপ্ত হওয়ার দরকার নেই। নামাজ কালাম পড়েন, আল্লাহ বিল্লাহ করেন। আর বিএমপি আপনারা যারা আছেন আপনারা নামাজ কালাম পড়েন, বিষয় ফাল ফারিয়েন না, বুঝছেন? মনে করিয়েন না যে আওয়ামী লীগ শেষ, এখন আমরা বিএমপি আছি।
না, আগের বাঙালি এখন বাঙালি নেই, বাঙালিদের চোখ খুলে গেছে বুঝছেন। আর জামাত আপনারও একটু সংশোধন হওয়া দরকার। ভুল সব দলেরই আছে, কার ভুল নাই? সব দলের তো ভুল থাকে একটা না একটা। তো আবার বিরুদ্ধে কি সাক্ষী দিচ্ছে, যেসব সাক্ষী দিছে আরো বহুত সাক্ষী বাকি আছে, এখন যেগুলো নিছে এগুলো গ্রহণযোগ্য, কোনো বাদ যাবে না। এরকম সাক্ষী নিছে, ফুটেজ নিছে, ভিডিও ইত্যাদি অনেক কিছু বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে, ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো অন্য ভিডিওতে বলবো। যারা চ্যানেলে এখনো নতুন আছেন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো ভিডিওটি সেই পর্যন্ত ছিল, দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।